প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক শফিকুল করিম সাবু। স্বাগত। শুভ সকাল। আপনাকে শুভ সকাল। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই আমি, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, ডাকসু নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা হবে 5 প্যানেলে, জাকসু নির্বাচনে সেনা মোতায়েন চেয়ে চিঠি, মাদক পাচারকারী গ্রেপ্তারের 31 ঘন্টার মধ্যে জামিন। দৈনিক সমকাল, কর্মী পাঠাতে অনিয়ম, অর্থ পাচার, তদন্তের মুখে 100 এজেন্সি, মালয়েশিয়ার শ্রমবাজার। বিভক্তির মাঝেও বৈচিত্র্য দিয়ে মন জয়ের চেষ্টায় বামপন্থীরা, ঐক্যমত্য না হয় একাধিক প্যানেল, সাংস্কৃতিক সংগঠনগুলো পাশে পাওয়ার আশাবাদী ডাকসু নির্বাচন। দৈনিক যুগান্তর, অধিকাংশ প্যানেল চূড়ান্ত, ডাকসু নির্বাচনে 28 পদে 509 মনোনয়নপত্র জমা। কালের কণ্ঠের শিরোনাম, আসনের ভিত্তিতেই ভোট প্রস্তুতি, জাতীয় সংসদ নির্বাচন, ভারতে আওয়ামী লীগের কার্যালয় অবিলম্বে বন্ধ করতে বলল বাংলাদেশ। দৈনিক ইত্তেফাক, ডাকসুর ভোটযুদ্ধে 9 প্যানেল, 21শে আগস্ট গ্রেনেড হামলা যেভাবে বিকৃত করা হয় বিচারকে। বাংলাদেশ প্রতিদিন, গভীর খাদে ব্যাংক খাত, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে। মানব জমিনের শিরোনাম, লড়াইয়ে থাকবেন যারা, ডাকসু নির্বাচন, ইসি রোডম্যাপ ঘোষণা করতে পারে আজ। আমাদের সময়, জাতীয় নির্বাচনের পথ দেখাবে ডাকসু, ঢাবি ক্যাম্পাসে উৎসবের আমেজ, জাকসু নির্বাচনে আলোচনায় যারা। আমার দেশ, এনসিপি হঠাৎ কেন আক্রমণাত্মক হলো, ডাকসু করবে আগামীর ভবিষ্যৎ। কালবেলার শিরোনাম, পাথর গিলে বদহজম, কিছু অসঙ্গতি ধরিয়ে দিল বিএনপি, জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় মতামত দিয়েছে 5টি দল। ইনকিলাবের শিরোনাম, রোগীর ভীতি টেস্ট বাণিজ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 167 জনের মাথার খুলি ছিল না। দৈনিক সময়ের আলো, সুরাহানে 8 বছরেও রোহিঙ্গা সংকট, 10 দুর্বল ব্যাংকে আটকা ইপিবির 180 কোটি টাকা। দৈনিক সংগ্রাম, গুঞ্জনের ডালপালা মেলেছে সর্বত্র, মানব সম্পদ উন্নয়নের পথে বড় বাধা অসংক্রামক রোগ, প্রধান উপদেষ্টা বলেছেন। দৈনিক করতোয়া, পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ছাত্রদল ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের। তিস্তায় মৌলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু। রূপালী বাংলাদেশ, 3 কুতুবের কথায় চেয়ারম্যানের উঠবস, দিদারের দেদার দুর্নীতি। মানে ভালো শিরোনামগুলো, একটু কাব্যিক শিরোনাম। তো চটকদার। মূল আলোচনায় যাওয়ার আগে কয়েকজন গুণী মানুষের কথা বলি। যে আমরা বলি না, মাথার উপরে আমাদের নির্ভরতার ছাদ, অভিভাবকের ছাদ। 2জন মানুষ, নায়ক রাজা রাজ্জাক, আবদুল্লাহ আল মামুন, আজকে তাদের মৃত্যুদিন। সকালে চ্যানেলের গানের অনুষ্ঠানে রাজ্জাককে স্মরণ করে গান পরিবেশিত হয়েছে এবং দুপুরে 12টায়, 12:30 আমাদের তারকা কথন অনুষ্ঠানে আবদুল্লাহ আল মামুন স্মরণে অনুষ্ঠান নিবেদিত। সেখানে খায়রুল আলম সবুজ এবং ডলি জহুর বক্তব্য রাখবেন। এই যে 2জন মানুষ, আমরা এই যে ভুলে যাই অনেকেই এই আমাদের গুণী মানুষদেরকে, তো এই ধরনের উদ্যোগগুলো তো একটা আশা জাগায়। কি বলবেন? আমি সত্যি অর্থে টিভি চ্যানেল আইকে ধন্যবাদ জানাই তাদের এই মনে রাখার জন্য। এই বরেণ্য ব্যক্তিবর্গ যারা আছেন, আমরা আমাদের যৌবনকালে যাদেরকে দেখেছি, আমরা অল্প বয়সে যাদেরকে দেখেছি, যাদের গান শুনেছি, ছবি দেখেছি, নাটক দেখেছি, দেখে বড় হয়েছি, অনুপ্রাণিত হয়েছি, ওদের মতো হতে চেয়েছি। এখন তাদেরকে কিন্তু এই যে আমাদের যে পরবর্তী প্রজন্ম, তারা কিন্তু চেনে না। চ্যানেল আই কিন্তু এটা করেছে এবং আমি সত্যি অন্তর থেকে তাদেরকে ধন্যবাদ দিই, তাদের এই চ্যানেল আইয়ে যারা এই বিভাগটি দেখেন তাদেরকে। কারণ আমরা যতদিন গুণীর কদর না করব, ততদিন কিন্তু আমাদেরও যদি কোনো গুণ থাকে, আমাদের কদরও কেউ করবে না। না, সেটাই তো বলে, আপনি যদি স্বীকার করেন, আপনি যদি স্মরণ করেন, তাহলে সেই দৃষ্টান্তটা আপনার তরুণ প্রজন্ম স্মরণ করবে। সেটা চ্যানেল আইয়ের যে এই যে কার্যক্রম, সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। আসলে আমি দেখেছি যে অনেকগুলো অনুষ্ঠান হয়েছে, যে রেজনা চিদি বন্যার গানের অনুষ্ঠান, অনেক দৃষ্টান্ত বলা যায়, এটা শেষ করা যাবে না। এবং রিয়েলি হ্যাটস অফ টু
দেম দি প্রিয় চ্যানেল দর্শক, আপনারা বেলা 12টায় আব্দুল্লাহ আল মামুন স্মরণে যে তারকা কথনের বিশেষ অনুষ্ঠানটি আছে, নিশ্চয়ই সেটা দেখবেন। আমরা মূল আলোচনায় একটু যেতে চাই। পিআর পদ্ধতি, মানে বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করে নানা ধরনের শব্দগুলো খুব পরিচিত করবার চেষ্টা হচ্ছে, পিআর। এবং এখন যেটা হচ্ছে যে জাতীয় নির্বাচন সামনে, আজকে একটি পত্রিকার শিরোনাম হলে রোডম্যাপ ঘোষণা করতে পারে ইসি। তো ঠিক সেই সময় আমরা যে আলোচনাটা দেখতে পাচ্ছি, পিআর সংস্কার বিচার না হলে নির্বাচনে যাবেন না জামায়াত, এনসিপি সহ ইসলামী দলগুলো। তারা এই বলা যায় অনেকটা হুঁশিয়ারির মতো দিয়েছেন, এবং সেখানে বিএনপির স্ট্যান্ড আবার একেবারে অন্যরকমের। তো এই যে দুই দল বা দুই পক্ষ একটা অবস্থানে দাঁড়িয়ে আছে, এটাকে কি মুখোমুখি বলবো কিনা জানি না, সেটা না বলি, কিন্তু পরিস্থিতিটা কি বলে? পরিস্থিতিটা অত্যন্ত জটিল আকার ধারণ করতে যাচ্ছে দিনকে দিন। জুলাই আন্দোলনের যেই ইয়েটা ছিল, স্পিরিটটা কি ছিল, যে আমরা এতদিন ধরে একটা স্বৈরাচারী সরকারের অধীনে ছিলাম, আমরা একটা গণতন্ত্রের দিকে যাব, এবং যে সরকারটি আসলো ক্ষমতায়, সেই সরকারের প্রতি আমাদের সকলেরই আস্থা ছিল। এবং এই আস্থা, আমি বলবো, আমার জীবিতকালে আমি এত বড় আস্থা কোনো একটা জায়গা পাইনি এই সরকারের মধ্যে, যে আস্থাটা আমি আমার নিজের তরফ থেকে পেয়েছিলাম। তো সেই জায়গাটা এখন কি? সেই জায়গাটা কিন্তু কেন জানি কমে যাচ্ছে, ম্রিয়মাণ হয়ে যাচ্ছে। কেন কমছে? সরকারের কারণে কিন্তু কমছে না। আচ্ছা, বাইরে যারা অ্যাক্ট করছে, যারা এটার সাথে কাজ করবে, তারা ঠিক মতো কাজ করছেন। এখন যেমন ধরুন, যারা তাদেরকে নিয়ে আসলো, উনি যাদেরকে বললেন যে ওনারা আমার হচ্ছে নিয়োগকর্তা, এখন সেই যারা নিয়োগ দিয়েছেন তারাই তাকে সমালোচনা করছেন, প্রকাশ্যে সমালোচনা করছেন, কঠোর সমালোচনা করছেন। এইটা কি এক ধরনের বিষয় না, যে গণতান্ত্রিক যে পদ্ধতিতে আপনার সমালোচনা, আপনি যদি ভুল করেন তো আপনার প্রিয় হই, তা কঠোর সমালোচনা করতেই পারে, এটা একটা শুভ লক্ষণ না? কিন্তু এই সমালোচনাটা তো হচ্ছে তো আপনার স্বার্থ সিদ্ধি হচ্ছে না দেখে সমালোচনা। আপনি যদি সার্বিকভাবে করেন, হ্যাঁ এই সরকারে এইটা খারাপ হয়েছে, এটা খারাপ হয়েছে, ইটস অল রাইট, কিন্তু আপনি সেই জায়গাটাই সমালোচনা করছেন যখন সরকার বলছে যে আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দেব। আপনারা জানেন যে আপনারা নির্বাচনে জয়ী হতে পারবেন না, এখন আপনার টাল বাহানা করছেন। আপনি প্রসঙ্গ যেহেতু তুললেন, আমার দেশ পত্রিকার শিরোনাম হয়েছে এনসিপি হঠাৎ কেন আক্রমণাত্মক হলো? আক্রমণাত্মক হওয়ার কারণ তো একটাই, আপনি দেখেন যে এনসিপি থেকে অনেকে বেরিয়ে গেছে। এনসিপি এবার ঢাকা ইউনিভার্সিটি ডাকসু ইলেকশনে বোধহয় 3টা ভাগ হয়ে গেছে, প্রায় 3টা ভাগ হয়ে যাচ্ছে। তো এখন তাদের মধ্যে যদি এই জিনিসগুলি হয়, এবং তারা বুঝতে পারছে, যেমন ধরুন তাদের বিরুদ্ধে মানে অনেকগুলো অভিযোগ আছে, আমি বলছি অভিযোগ আছে, এগুলো অভিযোগ এখনো প্রমাণিত হয়নি, হয়তো পরে দেখা যাবে। এই অবস্থাতে যে হঠাৎ করে তাদের প্রতি যে আস্থা অবিচল, মানে কতভাবে যে এরা সাহায্য পেয়েছে, সমর্থন পেয়েছে, সেই সমর্থনটা যদি ফুস করে বেলুনটা ফুটে গেলে যেটা হয়, সেই অবস্থা যদি হয়ে যায়, তাহলে হয় কি যে আমরা আস্থা হারিয়ে ফেলি। এবং ওদের মধ্যে ওনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের পক্ষে বোধহয় এইভাবে নির্বাচন করলে আমরা হয়তো জিততে পারবো না, তাই না? সেজন্য এখন হচ্ছে কি, একটা আন্দোলন একটা ব্যাপার, নির্বাচন একটা ব্যাপার। নির্বাচন আমরা দেব খুব চিন্তা করে। যারা ভোট দিতে যাবেন তারা আন্দোলনটাকে তো অবশ্যই মনে রাখবেন যে আন্দোলনের ফলে এই অবস্থা হয়েছে, এবং এই অবস্থার ফলেই আজকে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যেতে পারছি। এবং আমরা চাইছি একটা নিরপেক্ষ নির্বাচন হবে, এবং মানে চিফ অ্যাডভাইজার তিনি বলেছেন স্মরণকালের শ্রেষ্ঠ নির্বাচন হবে, সুষ্ঠু এবং অত্যন্ত আনন্দ উৎসব। এবং আমরা মনে করি তাই, তাদের যারা উপদেষ্টা আছে তারাও সেই কথা বলেছেন। কিন্তু কিছু কিছু দল, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, তারা হয়তো বুঝতে পারছে যে এইভাবে যদি নির্বাচন হয়, হয়তো তাদের ফলাফলটা ভালো নাও হতে পারে। এই কারণে তারা বিভিন্ন দেখা যাক আলোচনা কোন জায়গায় যায়। আপনি ডাকসু নির্বাচনের কথা বললেন, ডাকসু নির্বাচনের প্যানেল অলরেডি দলগুলো দিয়ে দিয়েছে। কোনো পত্রিকায় 8টি প্যানেল, 9টি প্যানেল, 5টি প্যানেলের কথা বলা হচ্ছে, এবং একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, সেটা তো একেবারেই কার্যত এটাই হয়। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আরও উৎসবমুখর পরিবেশ হয়তো সামনের দিকে তৈরি হবে। তো সব কিছু মিলিয়ে আপনার কি মনে হয়? এবং আরেকটি জিনিস যেটা মনে হলো, যে এই নির্বাচনে প্যানেলগুলো প্রায় 4টি প্যানেল আমাদের বিগত গণতান্ত্রিক সেই কি বলবো স্মরণকালের একটি শ্রেষ্ঠ আন্দোলনের যে নেত্রী একজন
তন্নি, সেও স্বতন্ত্র দাঁড়িয়েছে, তাকে 4টি প্যানেল সমর্থনও করেছে। তো এইসব জায়গাগুলোতে একটা আশা জায়গায়। আমরা যখন ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করতাম, আমাদের জন্য যখন ইলেকশনগুলো হতো, হলের ইলেকশনগুলো, ডাকসু ইলেকশনগুলো, আমরা আনন্দ ফুর্তি, মানে এইদিকে গান বাজছে, এখানে কথা হচ্ছে, ওখানে চিল্লাচিল্লি হচ্ছে, ওখানে স্লোগান হচ্ছে, মানে নির্বাচনের উৎসব যাকে বলে উৎসব। এখানে এক ভদ্রলোক দাঁড়িয়ে, ছাত্র দাঁড়িয়ে বক্তৃতা দিতেছে, ওখানে 50-60 জন লোক শুনছে। এটার মধ্যে কিন্তু আমরা বড় হয়েছি এবং ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল। ইলেকশন যদিও নির্বাচন, ফেস্টিভ্যালের কথা বললেন। আমার সাংবাদিকতা জীবনে ক্যাম্পাস রিপোর্টার হিসেবে কাজ করার সুযোগ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন। তো সেই জায়গায় আমি ডাকসু নির্বাচন কভার করার সুযোগও পেয়েছি, ভোট দেওয়ারও সুযোগ পেয়েছি। তো সেই জায়গাতে সেই স্মৃতিগুলো কিন্তু মনে পড়ে যে সেই উৎসব, সেই ডাকসু নির্বাচন, এই যে আবার সেই নির্বাচন এলো। এবং এখন জানি কেমন মনে হচ্ছে যে রেশারেশি, সুপারিটি, আমি তোমার চেয়ে বড়, তুমি আমার চেয়ে ছোট, এই ধরনের এই জিনিসগুলি কিন্তু এখানে ডাকসু, দেখেন ভোটাররা কিন্তু অত্যন্ত সচেতন। রাইট, আপনি অত্যন্ত সচেতন, মানে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে একেবারে ওই সময় নির্বাচনের কথা ভাবলে তো হবে না। এখন কিন্তু এই যে প্রসঙ্গ উঠলো সামাজিক যোগাযোগ মাধ্যম, এআই, এবং এইবার কি এই নির্বাচনে অলরেডি একটা ধারাও শুরু হয়ে গেছে যে কোনটা সত্য কোনটা মিথ্যা, এই প্রভাবটা বোধ করি এবার একটু ভোগাবে, এবার একটু নাড়াচাড়া দেবে। আমি ওই ডাকসু নির্বাচন, আপনি একটা কথা শুরু করেছিলেন, শেষ করেনি, সেটা হচ্ছে তন্নির ব্যাপারটা। হ্যাঁ, যেমন দেখুন সে জুলাই আন্দোলনে কিন্তু সে আহত হয়েছিল, সঞ্জিদ আহমেদ তন্নি, এবং তাকে অনেকগুলো দল তাদের নির্বাচনে 4টা প্যানেল ওইখানে কোনো প্রার্থী দেয়নি, এবং সে স্বতন্ত্র দাঁড়িয়েছে। এবং আমার কাছে মনে হয় যে এইটাই হচ্ছে সৌন্দর্য, নির্বাচনের সৌন্দর্য। যদি বলেন ঢাকা ডাকসুর নির্বাচন, এইটি একটি সৌন্দর্য, এইটাকে আমাদের ফলো করতে হবে। অনেক ধন্যবাদ। একেবারে শেষের দিকে আমরা একটি বিষয় আলোচনা করতে পারতাম, সময় যেহেতু নাই। ভারতে আওয়ামী লীগ অফিস বন্ধ করতে বাংলাদেশ বলছে এবং রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই, ভারত আবার সেটা বলেছে। আপনি যেহেতু দায়িত্বে ছিলেন ওই সময়, আমি দিল্লিতে এটা কি মনে হয় একটা রাজনৈতিক দলকে ওখানে খুলতে পারে বাইরের রাজনীতি? এটা তো ধরুন, আমি কালকে ওদের প্রেস রিলিজটা পড়িয়েছি, আমাকে একজন ভদ্রলোক পাঠিয়েছেন দিল্লি থেকে, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের প্রেস রিলিজটা। সেখানে তারা দ্ব্যর্থহীন ভাষায় বলেছে এরকম করছে না, এবং আমরা আমাদের সয়েলকে, মাটিকে কোনো কিছুর মানে আরেকটা দেশকে আক্রমণ করবে এটা ব্যবহৃত হতে দেব, যেটা আমরা বাংলাদেশও সবসময় বলে থাকি। ভারত যখন আমাদেরকে অন্য অ্যাকিউজ করে যে আমরা ওইখানে হয়তো ভারতের বিরুদ্ধে কোনো কিছু করছি, সেটা আমরা কিছু হবে। আমার মনে হয় না যে এটার মধ্যে একেবারে শেষের দিকে উত্তরবঙ্গ, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী বললেই জাগো বাহে কণ্ঠে সবাই জাগো জাগো জেগে উঠলো। মৌলানা ভাসানী সেতু চালু হলো, এবং আমি দুজনেই মৌলানা ভাসানী এই সেতু চালু হলো, এবং যেটা আসার কথা যে ওই কুড়িগ্রাম থেকে যদি ঢাকায় এখনো মানুষ আসে 100 কিলোমিটার রাস্তা কমবে, 2 ঘন্টা কমে যাবে। হ্যাঁ, প্রায় 2 ঘন্টা। হ্যাঁ, এবং এটা কিন্তু একটা খুব ভালো উদ্যোগ, এবং নামটি যার দেয়া নামে দেয়া আছে আমাদের যথার্থ, খুবই যথার্থ হয়েছে। কালকে এটা উদ্বোধন হলো। আমরা তো সবসময় বলতাম আর অবহেলিত একটা জনপদ আমরা, তো ন্যাচারালি সরকার সেদিকে তাকিয়েছে, সেটি করেছে, আমরা তার দিকে ধন্যবাদ জানাতে পারি। এবং আমার বিশ্বাস যে গাইবান্ধাবাসী, কুড়িগ্রামবাসী যথেষ্ট উপকৃত হবেন এই ব্রিজের মাধ্যমে। যোগাযোগ বেড়ে যাবে, 2 ঘন্টা সময় যদি কমে যায় তাহলে মানুষের সাক্ষাৎকার করছিলাম যে এখন খুব সহজে ঢাকায় যাওয়া যাবে, কাঁচামাল আসবে বা তাদের যোগাযোগ সুবিধা হবে, এটা অবশ্যই আশাবাদ জায়গায়। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা শুনলেন। শেষে মৌলানা ভাসানী সেতুর কথা উঠলো। এই যে জনপদের কথা বললাম, আসলেই অবহেলিত ছিল এক সময়, জেগে উঠছে মানুষ। এই সেতুটি অনেক সম্ভাবনা জাগাবে। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবারও কথা হবে। খোদা হাফেজ।